হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আচ্ছা, সিচুয়েশন যদি এমন হয়, একটি বাচ্চা সে একটি প্রশ্ন তোমাকে করলো, তুমি তার উত্তরটি জানো না অ্যাজ এ টিচার ক্লাসরুম টিচিংয়ের সময়, তখন তুমি কি করবে? আবার তুমি এমন একটা কিছু বোঝালে, ধরো বোঝাচ্ছ তুমি অভিশ্রবণ কি, ব্যাপন কি, লাইফ সায়েন্সের অসমোসিস, ডিফিউশন, সব কিছু তারা বুঝলো। তারপর তাদের কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসের দুটো বোতল নিলে, তারা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যায় বা ইত্যাদি নিয়ে যায়। তো একজনের কাছে কোল্ড ড্রিঙ্কস আছে, নিলে। আরেকজনের কাছে অন্য একটা ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস আছে, নিলে। দুটোকে মিশিয়ে দিলে, এবার প্রশ্ন করলে যে এটা অসমোসিস হলো নাকি ডিফিউশন হলো, তারা উত্তর কি দেবে? সব পারলো, কিন্তু তখন তারা কি উত্তর দেবে? তখন যদি তুমি যা চাইছো তার উল্টো উত্তর দেয়। আবার একটি বাচ্চা, তুমি ক্লাসরুমে টিচিং দিচ্ছ, বাচ্চাটি উল্টো দিকের দেওয়ালে মুখ করে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, মিশছে না, তুমি কি করবে? একটি বাচ্চা ক্লাসরুমে অত্যন্ত দুরন্ত, খুব ছটফটে, এক জায়গায় স্থির হয়ে বসে না, রীতিমতো সে এদিক ওদিক করার একটা মনোভাব, বসে থাকলেও এটা ওটা সেটা করছে, তুমি কি করবে? আবার তুমি খুব সুন্দর বক্তব্য রাখো, তোমার গলার স্বর খুব সুন্দর, কিন্তু কয়েকজন আছে যারা শুনতে পায় না, তুমি কি করবে? আবার তুমি খুব সুন্দর আঁকো, বিভিন্ন চার্ট মডেলকে তুমি ব্যবহার করো, টিএলএম ব্যবহার করো তোমার টিচিং লার্নিং প্রসেসে, কিন্তু কয়েকজন বাচ্চা তারা খুব ক্ষীণ দৃষ্টি, অর্থাৎ অল্প দেখতে পায়, তুমি কি করবে? আবার একজন বাচ্চা, শিশু, সে সত্যিকারের তার থিঙ্কিং প্রসেসটা খুব দুর্বল, অর্থাৎ খুব স্লো লার্নার, কিন্তু সিলেবাস তুমি ঠিকঠাক টাইমে তোমাকে শেষ করতে হবে, তুমি সিলেবাস এগিয়ে নিয়ে যাচ্ছ, সে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, সে বা এরকম কয়েকজন, তুমি কি করবে? ইত্যাদি নানান প্রশ্ন একজন টিচারের কাছে চলে আসে। আজকে আমার বিষয়বস্তু সেইটি যে একজন টিচার তার টিচিং লার্নিং প্রসেসকে আজকের যুগে দাঁড়িয়ে, এই ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে দাঁড়িয়ে কিভাবে লিড করবে, সেটিরই প্র্যাকটিস হয়। সমস্ত দিক দিয়ে একজন টিচারকে এনরিচ করে স্কুল ইন্টার্নশিপ। বিএড কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যায়, যে চ্যাপ্টার, যে সেশন, তার নাম হচ্ছে স্কুল ইন্টার্নশিপ। বিএড থার্ড সেমিস্টারে সেটি রয়েছে এবং 4 মাস ধরে সেটি তোমাদের করতে হয়। আজকে আমরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। চলো ভিডিওটি শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, তোমাদের যা প্রশ্ন থাকবে সেগুলির আমি যথাযথ উত্তর দেবো। টিচিং লার্নিং প্রসেসে যখন একজন ইন্টার্ন হিসেবে তুমি স্কুলে যাবে বা তোমরা স্কুলে যাবে, তখন তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে কি? তুমি একজন ব্যক্তি, একজন শিক্ষার্থী, শিক্ষক হিসেবে তুমি ওখানে যাচ্ছ, শুধু তা নয়, তুমি তোমার একদম গোড়ার থেকে শিখে এসেছো, তুমি নলেজকে তুমি গ্যাদার করেছো, এবার সেই নলেজকে তুমি অ্যাকোয়ার করেছো, এবার সেই নলেজগুলোকে ইভেন তুমি তোমার এই বিএড কোর্সের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারেও তুমি সেগুলো অ্যাকোয়ার করছো, যে সমস্ত থিওরিটিক্যাল নলেজগুলিকে, এবং ধীরে ধীরে তুমি নিজেকে স্কিল হওয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো করার সেগুলি করেছো।
এবার তোমার রিয়েল লাইফ সিচুয়েশনে এই অ্যাকোয়ার্ড নলেজ এবং যে তুমি তোমার যে স্কিলগুলোকে তুমি প্র্যাকটিসের মধ্য দিয়ে নিয়ে এসেছো, সেই দুটোর প্রপার কম্বিনেশন দেখানোর একমাত্র জায়গা হলো, সেটি হলো স্কুল। স্কুল জিনিসটার মধ্যে কি থাকছে? একটি পরিবেশ থাকছে, সেখানে লার্নাররা থাকছে এবং তোমরা অর্থাৎ টিচাররা থাকবে। আর সবাই মিলে কি করা হয়? সবাই মিলে একটি পাঠ্যক্রম বা কারিকুলামকে লিড করা হয়। তার মধ্যে খুব ছোট আকারে যেটা থাকে বইয়ের মধ্যে প্রথম পাতার বা ইত্যাদিগুলোতে লেখা থাকে, সেটা হচ্ছে সিলেবাস। সেই পাঠ্যসূচিগুলোকে অনুযায়ী আমরা পুরো পাঠ্যক্রমটাকে আমরা ঢেলে সাজিয়ে নিয়ে যাই টিচাররা তার নিজের নিজের মতো। কিন্তু একটি ক্লাসরুমে বর্তমান সিচুয়েশনে একটি ক্লাসরুম হচ্ছে ডাইভার্স একটা এডুকেশনাল সিস্টেম, একটা ক্লাসরুম বলা যায়। হেটেরোজেনিয়াস নেচার, তার অসমসত্ব মাধ্যম, জাতি, ধর্ম, বর্ণ, গন্ধ, এবিলিটি, সামর্থ্য, তাদের যে নানান রকমের যে পশ্চাৎপদ যে সমস্ত দিকগুলি রয়েছে সমস্ত, অর্থাৎ স্ট্যাটাস হিসেবে যেগুলোকে বলে থাকি, সমস্ত দিকে তাদের ভ্যারিয়েশনস রয়েছে। কেউ এক নয়, প্রতি দুটো শিশুই কিন্তু এক নয়, যেটিকে তোমরা জানো ব্যক্তি বৈষম্য বা ব্যক্তি স্বাতন্ত্র্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইনক্লুসিভ এডুকেশনের যুগে ইনক্লুসিভ ক্লাসরুম তৈরি হয়েছে, যেখানে আরও বিভিন্ন রকমের বাচ্চারা যারা একেবারেই ফার্স্ট জেনারেশন লার্নার তারা ওখানে প্রবেশ করলো, বা তারা বয়স আনুপাতিক হয়ে ক্লাসে প্রবেশ করলো। একজন শিশু, সে কোনোদিনও অ আ ক খ বা এবিসিডি শেখেনি, সে ক্লাসরুমে ভর্তি হলো, তার বয়স যদি হয় 10 বছর, তাকে ভর্তি করতে হবে ক্লাস 4-এ। সে না পড়েছে প্রি প্রাইমারি, না পড়েছে 1 2 3 4 3, সে সরাসরি ক্লাস 4-এ চলে এসছে, তার বেঞ্চে বসে পড়েছে। তুমি কি করবে? নানান প্রশ্ন রয়েছে। আজকে প্রথমে যে সমস্ত প্রশ্নগুলিকে আমি বললাম এবং এই এখন যে প্রশ্নটি অ্যারাইজ হলো, তার জন্য টিচার পিভটিং রোল পালন করবে। এবং টিচার এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে, যে সিস্টেমটা বর্তমান হচ্ছে লার্নার সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে লার্নাররাই সব, যেখানে টিচারকে বলা হচ্ছে, টিচারের ডেফিনেশন বলা হচ্ছে হু হেল্পস টু লার্ন, যে শিখতে সাহায্য করে। আগে ছিল টিচার কাকে বলে? যে শিক্ষা দান করে, অর্থাৎ তার সমস্ত দিকে পরিপূর্ণ কলসি আছে, সে এখানে উজাড় করে দেবে। এখন তা নয়, এখন হচ্ছে ওরা যা জানবে, ওরা যা নিজের মতো শিখবে, সেই জায়গায় শিখতে তাদের মতো করে শেখার জায়গাটা আমি সাহায্য করব। তাই আমরা হলাম ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আমরা ইনস্ট্রাক্টর এবং তার সঙ্গে সঙ্গে কাউন্সিলর। তাহলে আমাদের কাজগুলি কি হবে? এই জন্য একজন শিক্ষক হিসেবে আমাদেরকে পারদর্শী হতে হবে, স্কিলড হতে হবে। যে স্কিলগুলো তোমরা ডেফিনেটলি তোমাদের মাইক্রো টিচিংয়ে শিখেছো, এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু মেথড, পদ্ধতি, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকগুলো স্ট্র্যাটেজি শিখেছো তোমরা। সেই প্রত্যেকটা স্ট্র্যাটেজি এবং যে মেথড, সেগুলোর একটা প্রপার কম্বিনেশন এখানে তোমাদের ঢেলে সাজাতে হবে। এবং এখন বর্তমানে এটা হচ্ছে 21st সেঞ্চুরি চলছে, এবং 21st সেঞ্চুরির স্কিল তোমাকে অর্জন করতে হবে। বিকজ লার্নারদেরকে আমাদের এখন 21st সেঞ্চুরির যে স্কিল রয়েছে, সেগুলিকে আমাদের নিয়ে কাজ করতে হবে। সেই স্কিলগুলি কি কি? প্রথম স্কিল হচ্ছে, সেটা আমরা আগেও বলেছি আমি, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ শিশুদের যে এই মস্তিষ্কের মধ্য দিয়ে যেখানে ভাবনার স্তর রয়েছে, চিন্তনের জায়গা রয়েছে, যেখানে বিশ্লেষণ ক্ষমতাটি রয়েছে, সেই জায়গাটাকে নার্চার করতে হবে। তাদেরকে নিজের মতো করে ভাবতে শেখাতে হবে, চিন্তা করতে শেখাতে হবে, বিচার বিশ্লেষণ ক্ষমতাগুলি অর্জন করাতে হবে ইত্যাদি দিকটা, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটাকে আমাদের ভাবতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা আমার 21st সেঞ্চুরির স্কিল কি? ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ। একটি শিশু যখন ইনসাইড দ্য ক্লাসরুম যা শিখলো, কিন্তু সমস্ত এই শেখাটা যাতে তারা আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ মেটা কগনিটিভ নলেজে পরিণত হয়, অধিজ্ঞানে পরিণত করতে পারে, অর্থাৎ তাদের রিয়েল লাইফে তারা যেন প্রয়োগ করতে পারে। তার মধ্যে একটি প্রয়োগ হচ্ছে কি? সঠিক সময় সিদ্ধান্তকে গ্রহণ করা। ইহাও হতে পারে, উহাও হতে পারে না, একটি কংক্রিট ডিসিশন তার মধ্যে থেকে আসবে, সেটা গ্রহণ করতে হবে। তাহলে ডিসিশন মেকিং হচ্ছে 21st সেঞ্চুরির স্কিল এই র্যাপিড যুগে। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং।
প্রবলেম সলভিং। প্রবলেম জিনিসটা কি? প্রবলেম কাকে বলে? সমস্যা কাকে বলে? যার সমাধান আছে, তার কাছে নেই কিন্তু কারোর না কারোর কাছে আছে বলেই সেটি সমস্যা। আর যদি কারোর কাছে এটা সমাধান না থাকতো তাহলে কারোর সমস্যা হতো না, অর্থাৎ সেটা সমস্যা বলেই না। এই জায়গাগুলোকে আমাদের ভাবতে হবে। 21st সেঞ্চুরির টিচার হতে যাচ্ছি আমরা, সেই স্কিলগুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। তাহলে আমরা এবার একে একে আমরা এইভাবে দেখতে পারি যে আমি খুব সুন্দর বক্তা, আমার ভয়েস ভালো, আমি লেকচার মেথডে যাচ্ছি। আমি যদি তার সঙ্গে আমি ডিসকাশন মেথডে যাই, অর্থাৎ ওদেরকে একই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছি, তাহলে এই জিনিসটা আমাকে জানতে হবে। আমাদের আরও অনেক পদ্ধতি রয়েছে। আমাদের প্রতিপাদন পদ্ধতি মানে হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড রয়েছে, যেখানে কি টিচার শুধু কিছু তার ব্যাখ্যাটা দেবে তা নয়, সেটা করে দেখাবে, তাদের সামনে তারা দেখাবে, অর্থাৎ এক্সিবিট করবে কোনো কিছুকে, এবং ওরা সেটা দেখবে, এবং পারলে তাদেরকে যদি কিছুটা হাতে কলমে করিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ডিসকভারি। যে মেথডটা রয়েছে, ওদের ডিসকভারি লার্নিং হবে, অর্থাৎ ওরা যেন ব্র্যাভো বলতে পারে। অর্থাৎ কে আবিষ্কার করেছে করে থাক, সেটা তো ইনভেনশন, কিন্তু ওরা যেন নতুন করে আবার কিছু একটা যেন ভাবছে, সেটা করছে, ওরা ভাবলো যে তারাই যেন সেটা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে ডিসকভারি। এইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে যে প্রজেক্ট মেথড রয়েছে, তারা দলগতভাবে যাবে, গিয়ে পরে তারা নিজেদের মধ্যে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করবে, করার পরে বিভিন্ন কাজগুলিকে তারা দেখবো, এর এর কাছ থেকে তার কাছ থেকে দেখবে, নিজের কাজকে ইভ্যালুয়েট করবে, করে পরে নিয়ে সামগ্রিকভাবে একটা ডিসিশন মেক করবে। প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়াও নানান পদ্ধতিগুলো রয়েছে, সেগুলোকে আমরা এখানে টাইম টু টাইম অ্যাপ্লাই করব। সামগ্রিক দিক দিয়ে আমরা যেটা দেখতে চাইব, মূলত ক্লাস 6-7 এই জায়গাগুলোতে আমরা মূলত তাদেরকে আমরা এনগেজ করব, অর্থাৎ লার্নিং বাই ডুইং, তারা কিছু করতে করতে শিখবে, এই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এবং আর একটু যখন উঁচুতে, অর্থাৎ 7 বলো, 8 বলো, 9 বলো, এইগুলোকে আমাদের তাদেরকে কী করতে হবে, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের জায়গাটাকে তাদের মধ্যে আমাদের ফেলে দিতে হবে। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং আমরা ডেফিনেটলি 6 থেকে শুরু করে আমরা একেবারে 8-9 পর্যন্ত তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটা আমরা করতেই পারি। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ তারা যত অভিজ্ঞ হবে, অর্থাৎ এমন একটা পরিবেশ রচনা করব সেখানে তাদের ইনভলভ করে দেওয়া হবে, সেই পরিবেশের মধ্যে তারা জড়িয়ে পড়লো, জড়িয়ে পড়ার পর সেখান থেকে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলো সেটাই তারা এক্সপ্রেস করবে, সেটাকে দিয়ে তারা ডিল করবে, এটাই তাদের শিক্ষা, এটাই এর মধ্য দিয়ে তাদের লার্নিং হবে। এটাকে বলা হয় এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এইভাবে আমরা যদি আমাদের বিভিন্ন অ্যাপ্রোচেসগুলোকে কাজে লাগাই, ধরো আমরা এমন একটা অ্যাপ্রোচ কাজে লাগালাম যেখানে হচ্ছে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। কোলাবোরেটিভ অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে তারা দলগতভাবে থাকবে, তারা একসঙ্গে কাজ করবে, একে অপরের মধ্য দিয়ে শিক্ষা নেবে, এবং তাদের মধ্যে কি তারা ভয় ভীতিটা কমে যাবে, যে টিচার ওখানে নেই, ওরা নিজেদের মধ্যে কে পারে কে পারে না, এই যে ভয় ভাবটা, সেই ভাবটাও থাকবে না, এবং নিজেদের মধ্য থেকে তারা শেয়ারিংসটা অতি দ্রুত হবে, পিয়ার গ্রুপের মধ্য দিয়ে তাদের কালচার বাড়বে, এই জিনিসগুলো তাদের মধ্যে করা যায়। এছাড়াও একটা কোঅপারেটিভ লার্নিং তার মানে হচ্ছে তাদেরকে আমরা এমনভাবে কোঅপারেশনের মধ্যে মানে সমব্যথী জায়গায় তারা নিজেরাই প্রশ্ন তুলবে, নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, প্রশ্নটিও ওদের হবে, উত্তরটিও ওদের হবে, অর্থাৎ নিজেদের প্রশ্ন নিজেরাই উত্তর দিচ্ছে, অর্থাৎ সমব্যথী, প্রত্যেকেই কেউ উঁচু নয় কেউ নিচু নয়, এই জায়গা থেকে তারা প্রত্যেকে সমব্যথী আকারে যাবে, অর্থাৎ সমবেতভাবে তারা একসাথে চলবে, একসাথে বলবে, একসাথে গান গাইবে, একসাথে চলা, একসাথে বলা, একসাথে গান গাওয়া, এই রীতি এবং এই নীতিটা তারা তাদের মধ্যে গড়ে উঠবে, তারা সামাজিক হবে আরও। তো এই ধরনের অ্যাপ্রোচগুলোকে আমরা ওখানে ব্যবহার করব। এছাড়াও গ্রুপ ডিসকাশন বা আমরা দলগত আলোচনা যেটা, সেটাকে একজন গ্রুপ লিডারের মধ্য দিয়ে সেই বাকিদের থেকে নিয়ে পরে সে শেয়ার করবে, এবং বাকিরা সবাই মিলে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে আলোচনা ভিত্তিক একটা ডিসিশন তৈরি করবে। এভাবে আমরা দলগত আলোচনায় যাব, সেখানে গ্রুপ ফরমেশন করে দেবো স্কুলে, যে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, অথবা এটা বিবেকানন্দ গ্রুপ, ওটা রামকৃষ্ণ গ্রুপ, ওটা এক্স গ্রুপ, ওটা ওয়াই গ্রুপ, যাই হোক এরকম নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে তার থেকে একটা গ্রুপ লিডার তৈরি করে দিলাম। এইভাবে তাদের মধ্য থেকে আমরা জিনিসটাকে আমরা বের করার চেষ্টা করব। এটা গেল। এবার হচ্ছে কোনো প্রশ্ন যখন আমরা যদি করি, ওরা উত্তর দেবে, ওরা সঠিক উত্তর দেবে তা কিন্তু আমরা সবসময় চাইছি না, কিন্তু টিচার যেন ভুলেও সঠিক উত্তরটা না বলে আগের থেকে।
সবসময় দেখতে হবে যে ওদেরকে দিয়েই সমস্ত কিছুটা বলাতে হবে। দরকার পড়লে তুমি প্রম্পটিং করবে, যেটা আমরা মাইক্রো টিচিংয়ে শিখেছি। সেই প্রম্পটিং করার মধ্যে দিয়ে ওদের কাছ থেকে কিন্তু উত্তর নিতে হবে। যে পারলো না তার থেকে আমি অন্য যে পারবে তাদের কাছে যাব, সে বলুক, এবার সে প্রথম এই যেটা পারলো না কোন জায়গাটা তার হলো, সে এখান থেকে কী নিল, এইভাবে ওদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এবং দরকার পড়লে তুমি একটু পিছিয়ে গিয়ে সেটাকে একটু ডিসকাশন করে আবার প্রশ্নটাকে নতুনভাবে করো, দেখবে ওদের কাছ থেকে উত্তর পাবে। এই নানান দিক রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ওখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে যে প্রশ্নগুলি দিয়ে আমি শুরু করেছিলাম, সেই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য আমরা স্কুল ইন্টার্নশিপে যাব। অবশ্যই উত্তরগুলি আছে, তোমরাই এক্সপিরিয়েন্সড হবে, তোমরাই পারবে সেগুলো ট্যাকেল করতে, এবং তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে বলেই এর অপর নাম হচ্ছে প্র্যাকটিস টিচিং। তোমরা এই কর্মযুদ্ধে নেমে পড়ো, এবং অবশ্যই তোমাদের যারা টিচার এডুকেটররা আছে তারা গাইড করবেন, এবং স্কুলের যারা টিচাররা থাকেন রিয়েল সিচুয়েশনে তারাও তোমাদের গাইড করবেন। সো বেস্ট অফ লাক।